ওয়েলকাম সবাইকে অ্যাপটি প্লাসে। আজকের ভিডিওতে আমরা বিগত সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিত্তি করে কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে প্রথমে 30টা এমসিকিউ, তো টোটাল 30 এমসিকিউ, এবং এমসিকিউ গুলো করার পরে দুটো মেন্সের কোশ্চেন। কারণ আমরা জানি ডাব্লিউবিসিএস নেক্সট ইয়ার থেকে 2024-এর পর থেকে 24টা এমসিকিউ ফরম্যাটে হবে, 24-এর পর থেকে ডেসক্রিপটিভ প্যাটার্নে হতে চলেছে। সেই জন্য আমরা মেন্সের কোশ্চেনও ইনকর্পোরেট করেছি এই ভিডিওর মধ্যে। তো আমরা প্রথমে এমসিকিউ দিয়ে স্টার্ট করব এবং তারপরে দুটো মেন্সের কোশ্চেন করব, সবগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ভিত্তি করে হবে। এবং তোমরা যদি এই ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে সেই পিডিএফটা তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে। এই পিডিএফটা ডাউনলোড করার জন্য লিংক থাকবে, সেই লিংকে ক্লিক করলে তোমরা এই ক্লাসের পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তো আমরা প্রথমে এমসিকিউ করবো, তারপরে মেন্সের কোশ্চেন নিয়ে আলোচনা করবো। তো চলো প্রথম কোশ্চেন নিয়ে আলোচনা করি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন বলছে, হু হ্যাজ বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইউএন ইন্টারনাল জাস্টিস কাউন্সিল। ইউএন ইন্টারনাল জাস্টিস কাউন্সিলের প্রেসিডেন্ট হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? কে প্রেসিডেন্ট হয়েছেন ইউএন ইন্টারনাল জাস্টিস কাউন্সিলের? তো চারটে অপশন আছে, তো অ্যান্সার হয়ে যাবে এখানে দেখো, মদন লোকুর। ভারতবর্ষের প্রাক্তন সুপ্রিম কোর্টের জাজ মদন বি লোকুর কে ইউএন ইন্টারনাল জাস্টিস কাউন্সিলের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে। কে নিযুক্ত করেছেন? ইউনাইটেড নেশনের যিনি সেক্রেটারি জেনারেল আছেন উনি অ্যাপয়েন্ট করেছেন। এবং এই অ্যাপয়েন্টমেন্টটা কতদিন পর্যন্ত আছেন, উনি এই পদে কতদিন পর্যন্ত থাকবেন? 2028 সালের নভেম্বরের 12 তারিখ অবধি উনি এই পদে থাকবেন। আচ্ছা, এই কাউন্সিলের কাজ কি হবে? এই যে ইউএন ইন্টারনাল জাস্টিস কাউন্সিল, এই কাউন্সিলের কাজ কি? অ্যাডভাইস করা ইউএন এর ইন্টারনাল জাস্টিস সিস্টেমের। ইউএন এর ইন্টারনাল যে জাস্টিস সিস্টেম আছে সেই সিস্টেমকে অ্যাডভাইস করা হচ্ছে এই কাউন্সিলের কাজ। আচ্ছা, এই কাউন্সিলে আরো 4জন মেম্বার কান্ট্রি আছে, এবং 4জন মেম্বার কান্ট্রি থেকে 4জন মেম্বার আছেন। সেই চারটে মেম্বার কান্ট্রি কে কে? উরুগুয়ে, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া এবং ইউএসএ। এই চারটে কান্ট্রি থেকেও মেম্বার্স আছে। এবং এর চেয়ারপারসন হচ্ছেন ভারতের প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লোকুর। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে, দ্বিতীয় প্রশ্ন, হু হ্যাজ রিটেন দ্য বুক ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ। এই বইটার কে লিখেছেন? এই বইটার অথার কে? তো এই বইটার অথার হচ্ছে, চারটে অপশন আছে দেখো, অ্যান্সার হয়ে যাবে দীপা মালিক। এবার দীপা মালিক সম্পর্কে আমরা জেনে নিলাম। দীপা মালিক হচ্ছে ইন্ডিয়ার একজন প্যারা অ্যাথলিট ছিলেন। উনি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড প্যারা অ্যাথলিট। এবং উনি কি রেকর্ড তৈরি করেছিলেন? 2016 সালের রিও প্যারা অলিম্পিক যেটা হয়েছিল, সেখানে উনি সিলভার মেডেল জিতেছিলেন। কোন ইভেন্টে? শর্টপুট ইভেন্টে সিলভার মেডেল জিতেছিলেন। এবং যখন উনি জিতেছিলেন উনি কি ইতিহাস তৈরি করেছিলেন? উনি ফার্স্ট এবার ফিমেল প্যারা অলিম্পিক মেডেলিস্ট হয়েছিলেন, মানে ভারতবর্ষের প্রথম মহিলা যিনি প্যারা অলিম্পিকে মেডেল পেয়েছেন। কোন ইভেন্টে পেয়েছিলেন? শর্টপুটে। এবং কি পেয়েছিলেন? সিলভার মেডেল পেয়েছিলেন। কবে পেয়েছিলেন? 2016 সালের রিও অলিম্পিক। এবং উনি ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট হয়েছেন প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার। এবং বর্তমানে উনি এশিয়ান যে প্যারা অলিম্পিক কমিটি আছে তার সাউথ এশিয়ান রিজনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন, এবং তার এক্সিকিউটিভ বোর্ডে উনি আছেন। তাহলে এটা গেল দীপা মালিক সম্পর্কে কিছু তথ্য, যেটা আমরা জেনে নিলাম। এর পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে, হোয়েন ওয়াজ ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে সেলিব্রেটেড। ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে কবে সেলিব্রেট করা হয়েছে? চারটে অপশন আছে দেখো, 21শে ডিসেম্বর, 20 ডিসেম্বর, 19শে ডিসেম্বর, 18 ডিসেম্বর। তো দেখো তোমাদের অ্যান্সারটা এখানে হয়ে যাবে হচ্ছে 20 ডিসেম্বর পালন করা হয়েছে। কি পালন করা হয়েছে 20 ডিসেম্বর? এখানে অ্যান্সার হবে 20 ডিসেম্বর, ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে। ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে মানে সংহতি দিবস বলতে পারো। তাহলে এটা কেন অবজার্ভ করা হয়েছে দেখো, আমাদের বিশ্বে কিছু গ্লোবাল চ্যালেঞ্জ আছে, যেগুলো কমন গ্লোবাল চ্যালেঞ্জ আমরা বলতে পারি। কি কি? পোভার্টি একটা চ্যালেঞ্জ, ইনইকুয়ালিটি, ইনজাস্টিস, এগুলো কিছু গ্লোবাল চ্যালেঞ্জ। এগুলো সব দেশেই কিছু না কিছু এক্সটেন্টে এটা বিরাজমান। তো এই গ্লোবাল চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করার জন্য এবং এই গ্লোবাল চ্যালেঞ্জের এগেনস্টে সংহতি আনার জন্য, এটার ব্যাপারে পাবলিক অ্যাওয়ারনেস আনার জন্য এই দিনটা পালন করা হয়, 20 ডিসেম্বর, ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে। এবং এবছর 2024-এর থিম কি ছিল এই ডে? সেলিব্রেটিং ইউনিটি ইন ডাইভার্সিটি ছিল থিম। অনেক সময় হয়তো তোমাকে ডেট না জিজ্ঞেস করে থিম থেকেও জিজ্ঞেস করে নিতে পারে, তো সেই জন্য আমি থিমটাও তোমাদেরকে বলে দিলাম। পরের প্রশ্ন দেখো, বলছি, ইন হুইচ স্টেট দ্য গাঞ্জেস রিভার ডলফিন প্ল্যাটানিস্টা গ্যাঙ্গেটিকা হ্যাজ বিন ট্যাগড ফর দ্য ফার্স্ট টাইম ইন ডিসেম্বর 2024। ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম গ্যাঞ্জেস রিভার ডলফিনের উপরে প্রথম ট্যাগিং করা হলো, প্রথমবারের জন্য ট্যাগিং করা হলো?
তো এখানে চারটে যে অপশন আছে তার মধ্যে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আসামে। গঙ্গার যে রিভার ডলফিন, গঙ্গার রিভার ডলফিনের উপর ট্যাগিং করা হলো, স্যাটেলাইটের মাধ্যমে ট্যাগিং করা হয়েছে। এবং ফার্স্ট টাইম এটা করা হলো কোথায়? আসামে এটা করা হলো। এবং এই কোশ্চেনটার উপর ভিত্তি করে, এইটার উপর ভিত্তি করে আমি একটা মেন্সের কোশ্চেন, এই যখন আমাদের এই এমসিকিউ গুলো আলোচনা করা হয়ে যাবে, এমসিকিউ এর লাস্টে আমি দুটো মেন্সের কোশ্চেন রেখেছি, তার মধ্যে একটা কোশ্চেন এই জায়গা থেকে আমি কোশ্চেনটা রেখেছি, তখন আমরা করবো। আচ্ছা, এই যে ইনিশিয়েটিভটা শুরু হয়েছে এটা কোন মিনিস্ট্রি আন্ডারে আছে? দেখো, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, MOEFCC। এবং এটা ইমপ্লিমেন্ট কে করছে? এটা ইমপ্লিমেন্ট করছে হচ্ছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, WII। এবং কার সাথে কোলাবোরেশন করে করা হচ্ছে? আসাম ফরেস্ট ডিপার্টমেন্ট এবং অরণ্যকের সাথে কোলাবোরেশন করে করা হচ্ছে। তাহলে কোন মিনিস্ট্রি? MOEFCC। ইমপ্লিমেন্ট কে করছে? ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। কার সাথে কোলাবোরেশন করা হয়েছে? আসাম ফরেস্ট ডিপার্টমেন্ট এবং অরণ্য। এবং ফান্ড কোথা থেকে আসছে? ন্যাশনাল ক্যাম্পা অথরিটি থেকে ফান্ড আসছে। ঠিক আছে। দেখো, স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম একটা, এখানে কি বোঝা যাবে দেখো, যে রিভার ডলফিনের যে সিজনাল এবং মাইগ্রেটরি প্যাটার্ন সেটা সম্পর্কে বোঝা যাবে, তাদের রেঞ্জ, তাদের ডিস্ট্রিবিউশন, তাদের হ্যাবিটেট ইউটিলাইজেশন, এই সমস্ত সম্পর্কে একটা আমরা ভালো ধারণা পাবো এই স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম যেটা করা হলো তার মাধ্যমে। এটার সিগনিফিকেন্স কি, রিভার ডলফিনরা কি কি চ্যালেঞ্জেস ফেস করে, এটা নিয়ে একটা মেন্সের কোশ্চেন আমি লাস্টে রেখেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এমসিকিউ গুলো আলোচনা করা হয়ে গেলে ওই মেন্সের কোশ্চেনটাও আমরা আলোচনা করব। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য 2024 2024 এর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স, TTDI। ভারতের র্যাঙ্ক কত? 2024 সালে র্যাঙ্কিং রিলিজ হয়েছে, সেটা অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক দেখো, 139, 119 খানা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 39th। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 39th, ভারতের র্যাঙ্ক হচ্ছে 39th। দেখো, আচ্ছা, এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা পাবলিশ কে করে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, WEF। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা পাবলিশ করেছে এবং 119টা দেশের টোটাল র্যাঙ্কিং করেছে, তার মধ্যে ভারতের স্থান হচ্ছে 39। এর আগে 2021 সালে যখন এই ইন্ডেক্সটা পাবলিশ হয়েছিল, ভারতের র্যাঙ্ক ছিল 54th। ঠিক আছে। আর এইটা যদি টপ কে করেছে, USA, স্পেন এবং জাপান, এরা হচ্ছে টপে আছে, এই র্যাঙ্কিং এর টপে আছে। তাহলে দেখো, হয় তোমাকে জিজ্ঞেস করবে ইন্ডিয়া র্যাঙ্ক কত, না হলে টপে কে আছে, আর না হলে এই ইন্ডেক্সটা রিলিজ কে করে মেনলি। তো সব ধরনের তথ্যই আমি তোমাকে বলে দিলাম এখানে কোশ্চেনটার মধ্যে। পরের প্রশ্ন দেখো, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ওয়াজ রিসেন্টলি অ্যাওয়ার্ডেড দ্য অর্ডার অফ মুবারক আল কবির বাই হুইচ কান্ট্রি? আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কোনো একটা দেশের হাইয়েস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, একটা দেশের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, একটা দেশের তরফ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যার নাম হচ্ছে অর্ডার অফ মুবারক আল কবির। সেটা কোন দেশ? এই অর্ডার, এই অ্যাওয়ার্ডটা ভারতের প্রাইম মিনিস্টারকে দিয়েছে, তো রিসেন্টলি দিয়েছে। কোন দেশ? কুয়েত দিয়েছে। দেখো, প্রাইম মিনিস্টার কুয়েতে গেছেন প্রায়, ভারতের কোনো প্রাইম মিনিস্টার কুয়েতে গেছেন 43 বছর হয়ে গেল। তো প্রায় 43 বছর পরে ভারতের কোনো প্রধানমন্ত্রী কুয়েতে ভিজিট করলো, এবং যখন ভিজিট করলো তখন কুয়েত আমাদের দেশের প্রধানমন্ত্রীকে মুবারক আল কাবের বলে অ্যাওয়ার্ডটা দিল। দেখো, কুয়েতের যেটা হচ্ছে হাইয়েস্ট, কুয়েতের হাইয়েস্ট যেটা অ্যাওয়ার্ড, যেটা মুবারক আল কাবের, সেটা আমাদের প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। এই নিয়ে আমাদের প্রধানমন্ত্রী 20খানা ইন্টারন্যাশনাল অনার পেল। বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি এই নিয়ে 20খানা ইন্টারন্যাশনাল অনার রিসিভ করলেন। তো এই অ্যাওয়ার্ডটা এখন কে দিয়েছে? এখন দিয়েছে হচ্ছে কুয়েত। তো চলো পরের প্রশ্ন দেখো, হু হ্যাজ বিন নেমড বাই ICC টু হোস্ট দ্য ICC ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2028? ICC ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2028 যেটা হবে, তার হোস্ট কান্ট্রি, আয়োজক দেশ কে হবে? এটা ICC রিসেন্টলি অ্যানাউন্স করেছে। কে হবে? এর অ্যান্সার হয়ে যাচ্ছে পাকিস্তান। তো পাকিস্তান এটার আয়োজন করবে। দেখো, 2028 সালে পাকিস্তান আয়োজন করবে। আচ্ছা, ICC ওমেন T20 ওয়ার্ল্ড কাপ সম্পর্কে জেনে নি। প্রথম এডিশন কবে হয়েছিল? 2009 সালে হয়েছিল ইংল্যান্ডে। আচ্ছা, এটা যদি বলি আমরা, ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ এটা শুরু হয়েছিল 2007 সালে। কোথায়? এটা সাউথ আফ্রিকায় স্টার্ট হয়েছিল। কিন্তু ওম্যানদেরটা স্টার্ট হয়েছিল 2009 সালে ইংল্যান্ডে। আচ্ছা, এবছরও একটা ওম্যানের T20 বিশ্বকাপ হয়েছে 2024-এ, সেটা UAE তে হয়েছে। আচ্ছা, এর পরে হবে 2026-এ ইংল্যান্ডে, তারপরে হবে 2028-এ পাকিস্তানে। তো 2028-এর আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান। তো চলো এবার পরে প্রশ্ন দেখি। বলছে হু হ্যাজ বিন অ্যানাউন্সড টু বি অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2024 ফর হিন্দি? হিন্দির জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2024-এ কাকে দেওয়া হবে বলে অ্যানাউন্স করা হয়েছে? তো চারটে কোশ্চেন অপশন আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে গগন গিলকে দেওয়া হবে। গগন গিলকে দেওয়া হবে। ঠিক আছে। দেখো, হিন্দি পোয়েট গগন গিল, গগন গিলকে দেওয়া হবে। দেখো, এই যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড এবছর টোটাল 21 জন রাইটার এবং পোয়েটকে দেওয়া হচ্ছে, বিভিন্ন ভাষার, বিভিন্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের উপর যারা লিখেছেন তাদেরকে দেওয়া হবে। ঠিক আছে। টোটাল 21 জনকে এবছর দেওয়া হবে।
টোটাল 21 জন রাইটার এবং পোয়েটকে দেওয়া হবে। আর হিন্দির জন্য পাচ্ছেন গগন গিল, তার যে পোয়েট্রি বুক আছে মে জব তক আই বাহার, তার জন্য ওনাকে দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড সম্পর্কে একটু আমরা জেনে নেব। দেখো, এটা হচ্ছে ইন্ডিয়াতে কে অ্যানাউন্স করে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সেটা তোমরা বুঝতেই পারছো নাম শুনে, যে সাহিত্য একাডেমি এটা অ্যানাউন্স করে। এবং ভারতের যে ইন্ডিয়াতে ভারতের কনস্টিটিউশনে যে 8 শিডিউল আছে, সেই 8 শিডিউলে যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে, এবং 22টা ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশ প্লাস রাজস্থানী, এই 24খানা ল্যাঙ্গুয়েজের ওপর যারা ভালো ভালো লিখেছেন, সেই সমস্ত রাইটার বা পোয়েটদেরকে এই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই অ্যাওয়ার্ড প্রথম কবে থেকে দেওয়া স্টার্ট হয়েছে? 1954 সাল থেকে দেওয়া স্টার্ট হয়েছে। এটার মনিটারি প্রাইস 1 লাখ টাকা আছে, এবং তার সাথে আরো কিছু গিফট দেওয়া হয়। আচ্ছা, এবং প্রথম বাঙালি হিসাবে যিনি অ্যাওয়ার্ডটা জিতেছিলেন, তিনি হচ্ছে 1955 সালে জিতেছিলেন জীবনানন্দ দাশ, শ্রেষ্ঠ কবিতার জন্য উনি এটা জিতেছিলেন, এই অ্যাওয়ার্ডটা জিতেছিলেন প্রথম বাঙালি হিসাবে উনি। এই অ্যাওয়ার্ডটা জিতেছিলেন 1955 সালে। চলো, তা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিলাম। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে, হুইচ হ্যাজ বিকাম ইন্ডিয়াস ফার্স্ট বর্ডার সোলার ভিলেজ? ভারতের প্রথম বর্ডার সোলার ভিলেজ কে হলো? তো এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মাসালি ভিলেজ। মাসালি ভিলেজটা কোথায় আছে? এটা আছে গুজরাটে। তাহলে গুজরাটের মাসালি ভিলেজ বনসকণ্ঠ ডিস্ট্রিক্টে, গুজরাটের বনসকণ্ঠ ডিস্ট্রিক্টে মাসালি ভিলেজ যেটা, সেটা হলো ভারতবর্ষের প্রথম বর্ডার সোলার ভিলেজ। দেখো, এই ভিলেজে, মাসালি ভিলেজে টোটাল 199খানা ঘর আছে, এবং প্রত্যেকটা ঘরেই সোলার রুফটপ ইনস্টল করা হয়েছে, এবং তার কাজ শেষ হয়েছে। এটা কোন স্কিমের আন্ডারে করা হয়েছে? প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা, তার আন্ডারে 199টা যে ঘর আছে এই গ্রামে, তার ছাদে সোলার রুফটপ লাগানোর কাজ কমপ্লিট হয়েছে। সেই জন্য আমরা এটাকে বলছি কান্ট্রিজ ফার্স্ট বর্ডার সোলার ভিলেজ। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে, হু হ্যাজ বিকাম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ খো খো ওয়ার্ল্ড কাপ? দেখো, খো খো ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো চারটে অপশন, বলিউড স্টার সলমান খান হবে অ্যান্সার। দেখো, ইনগোরাল খো খো ওয়ার্ল্ড কাপ মানে প্রথমবারের জন্য খো খো ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে বলিউড সুপারস্টার সলমান খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। যেটা কোথায় আয়োজিত হবে? খো খো ওয়ার্ল্ড কাপ নিউ দিল্লিতে আয়োজিত হবে। কোথা থেকে, কবে থেকে? জানুয়ারি 13 থেকে জানুয়ারি 19, 2025 সালে। মানে আর কিছুদিন পর থেকে এটা স্টার্ট হবে। এবং 24টা দেশ এতে পার্টিসিপেট করবে। এবং এই যেহেতু ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে খোখোতে, সেই জন্য ধরে না হচ্ছে আস্তে আস্তে খোখোর গ্লোবাল প্রোফাইলটা বাড়বে আস্তে আস্তে। 24টা দেশ টোটাল অংশগ্রহণ করবে, নিউ দিল্লিতে এটা হবে। তো সলমান খানকে এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, হুইচ ইন্ডিয়ান এডুকেশনিস্ট হ্যাজ বিন অনার্ড উইথ রয়্যাল অনার বাই ভুটান? ভুটান আমাদের কোন ভারতীয় শিক্ষাবিদকে তাদের রয়্যাল অনার দিয়েছেন? তো চারটে অপশন, এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অরুণ কাপুর। অরুণ কাপুরকে দেওয়া হয়েছে। দেখো, ইন্ডিয়ান এডুকেশনিস্ট অরুণ কাপুরকে এই রেয়ার দাসো টাইটেল দেওয়া হয়েছে, এবং একটা রেড স্কার্ফ দেওয়া হয়েছে। কে দিয়েছে? ভুটানের কিং জিগমে খেসার নামগিয়াল, তাদের 117তম ন্যাশনাল ডে সেলিব্রেশনের সময় তাকে দেওয়া হয়। দেখো, জেনারেলি এটা কোনো ভুটানিজ অফিসিয়ালকে দেওয়া হয়, বাট এটা এবছর রেয়ার কেস যে কোনো ভারতীয়কে এই অ্যাওয়ার্ডটা ভুটান দিল। এবং উনি এডুকেশনে ইন্ডিয়াতে, ভুটানে এবং ওমানে যে কাজ করেছেন, তার কন্ট্রিবিউশন স্বরূপ ওনাকে এটা দেওয়া হলো। মেনলি উনি ভুটানে শিক্ষা নিয়ে যে কাজ করেছেন, তার জন্য ওনাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। ইনি উনি ইন্ডিয়া, ভুটান, তাছাড়া ওমানেও শিক্ষা নিয়ে ভালো কাজ করেছেন। কে? অরুণ কাপুর। তো সেই জন্য ভুটান তাকে এই অ্যাওয়ার্ডটা দিল। পরের প্রশ্ন দেখো, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড বাংলার বাড়ি হাউসিং স্কিম? দেখো, ডাব্লিউবিসিএস এক্সামের জন্য যেহেতু তোমরা প্রিপারেশন নিচ্ছ, তাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিন্তু যে কোনো কিছু স্কিম বা কোনো রিসেন্ট ল যদি পাস হয়, সেগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। তাহলে বাংলার বাড়ি হাউসিং স্কিমটা কে স্টার্ট করলো? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্টার্ট করলো। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার হ্যাজ লঞ্চ দ্য বাংলার বাড়ি হাউসিং স্কিম। এটা একটা স্টেট ফান্ডেড ইনিশিয়েটিভ, যার এম কি? টু প্রোভাইড অ্যাফোর্ডেবল হাউসিং টু দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের লোকজনকে অ্যাফোর্ডেবল হাউসিং প্রোভাইড করাই হচ্ছে এই স্কিমের প্রধান লক্ষ্য। তো চলো পরের প্রশ্ন দেখো, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ন্যাশনাল তানসেন সম্মান 2023? ন্যাশনাল তানসেন সম্মান 2023 সালে কাকে দেওয়া হলো? চারটে অপশন, এখানে কাকে দেওয়া হলো? স্বপন চৌধুরীকে দেওয়া হলো। তাহলে দেখো, স্বপন চৌধুরী উনি একজন রিনাউন্ড তবলা প্লেয়ার, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের উনি একজন রিনাউন্ড তবলা প্লেয়ার। ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। এবার আমরা ন্যাশনাল তানসেন সম্মান এটা সম্পর্কে একটু জেনে নেবো। দেখো, এটা দেওয়া শুরু হয়েছে কবে থেকে? 1980 সাল থেকে এটা দেওয়া শুরু হয়েছে। এটা 5 লাখ টাকা দেওয়া হয়, তার সাথে আরো কিছু গিফট দেওয়া হয়। এবং এটা প্রথম স্টার্ট করেছিল হচ্ছে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। এটা
স্টার্ট করেছিল কার নাম অনুসারে স্টার্ট করেছিল? মিউজিক এম্পায়ার তানসেনের নাম অনুসারে এটা স্টার্ট হয়েছিল। এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের উপর এটা হচ্ছে হাইয়েস্ট ন্যাশনাল মিউজিক অ্যাওয়ার্ড। তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের উপরে হাইয়েস্ট ন্যাশনাল মিউজিক অ্যাওয়ার্ড কি? সেটা হচ্ছে ন্যাশনাল তানসেন সম্মান। সেটা 2023 সালে কাকে দেওয়া হলো? রিনাউন্ড তবলা প্লেয়ার স্বপন চৌধুরী অফ কলকাতা। এবার যেহেতু উনি কলকাতা, সেই জন্য এই কোশ্চেনটা আরো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ডাব্লিউবিসিএস এক্সামিনেশনের জন্য। ঠিক আছে? তো যেহেতু ডাব্লিউবিসিএস এর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তো অবশ্যই অল ইন্ডিয়া বেসিসে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তো ইম্পর্টেন্ট হচ্ছেই। তার সাথে ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, প্লাস ওয়েস্ট বেঙ্গলের কোনো লোক, ওয়েস্ট বেঙ্গলের সাথে অ্যাসোসিয়েটেড কোনো লোক যদি কোনো অ্যাওয়ার্ড পায়, কোনো বুক লেখে, সেগুলো কিন্তু আরো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো চলো নেক্সট কোশ্চেন দেখো। ইন্ডিয়া উইল বিল্ড দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট মিউজিয়াম ইন কোলাবোরেশন উইথ। ইন্ডিয়া ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট মিউজিয়াম বানাবে, তার জন্য ইন্ডিয়া কোন দেশের সাথে কোলাবোরেশন করছে? ইন্ডিয়া ফ্রান্সের সাথে কোলাবোরেশন করছে। তাহলে দেখো, ইন্ডিয়া ফ্রান্সের সাথে কোলাবোরেশন করছে, যুগিন ভারত ন্যাশনাল মিউজিয়াম বলে একটা মিউজিয়াম বানাচ্ছে। ওয়ার্ল্ডের লার্জেস্ট মিউজিয়াম হতে চলেছে সেটা। সেটা কোথায়? নিয়ার রাষ্ট্রপতি ভবন, নিউ দিল্লিতে এটা বানাচ্ছে। হুম। এবং ফ্রান্সের মিউজিয়াম বানানোর ক্ষেত্রে যে এক্সপার্টাইজ, সেটা ইন্ডিয়া কাজে লাগানোর চেষ্টা করছে। এই মিউজিয়ামে ভারতবর্ষের 5,000 বছরের ইতিহাস সম্পর্কে বলা হবে, যেটা 8খানা থিমেটিক সেগমেন্টে ভেঙে বলা হবে। এবং এটার যেটা এরিয়া, এই মিউজিয়ামটা টোটাল 1.17 লাখ স্কোয়ার কিলোমিটারের উপর বানানো হচ্ছে। এবং 950খানা রুম থাকবে অ্যাক্রস বেসমেন্ট অ্যান্ড 3 স্টোরে। 3 তলা এবং একটা বেসমেন্ট থাকবে, সেখানে টোটাল 950খানা রুম থাকবে। ঠিক আছে? এবং প্যারিসের যে লবরে আছে তার তুলনায় ডবল সাইজের এটা বানানো হচ্ছে। এবং ধরে নেওয়া হচ্ছে যে 2025 আস্তে আস্তে এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ইন্ডিয়া ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট মিউজিয়াম বানাতে চলেছে ফ্রান্সের কোলাবোরেশন নিয়ে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড মেডিটেশন ডে সেলিব্রেটেড? দেখো, এবছর প্রথম ওয়ার্ল্ড মেডিটেশন ডে পালন করা হলো। সেটা কবে পালন করা হলো? 21শে ডিসেম্বর পালন করা হলো। তাহলে 21শে ডিসেম্বর প্রথম এটা পালন করা হলো এবছর, ওয়ার্ল্ড মেডিটেশন ডে। দেখো, এটা যেটা পালন করা হলো, এটা কিসের উপর এমফাসাইজ করলো? দেখো, এই যে মেডিটেশনের যে বেনিফিট, সেটা আমাদের মেন্টাল হেলথের ওপর। এটার মেন্টাল বেনিফিট আছে, এটার ফিজিক্যাল বেনিফিট আছে, এবং এটার সোশ্যাল বেনিফিট আছে। তো এটা সম্পর্কে লোককে জানানো, এবং যেটা পিস, এটা পিসকে ফস্টার করে এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা ইউনিটি আনতে পারে এটার মাধ্যমে, এই মেডিটেশনের মাধ্যমে। তো এটাই লোকজনকে জানানোর জন্য যে মেডিটেশনের শুধু মেন্টাল বেনিফিট নেই, এটা ফিজিক্যাল বেনিফিটও আছে, সোশ্যাল বেনিফিটও আছে, সব ধরনের বেনিফিট আছে। এটা সম্পর্কে আমরা লোককে জানানোর জন্য কি করলাম? প্রথমবারের জন্য ওয়ার্ল্ড মেডিসিন ডে সেলিব্রেট করা স্টার্ট করলাম। 21শে ডিসেম্বর থেকে স্টার্ট হলো, মানে 21শে ডিসেম্বর প্রত্যেক বছর এবার থেকে পালন করা হবে। কি পালন করা হবে? ওয়ার্ল্ড মেডিটেশন ডে। আচ্ছা, এবছরের যে থিম, প্রথম বছরের থিম কি ছিল? মেডিটেশন ফর গ্লোবাল পিস অ্যান্ড হারমোনি। এটা ছিল থিম। তো তোমার দেশে ডে সবসময় যখন পড়বে, তখন সে বছরের থিমটা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবে। So next question. Which country will host the 12th World Para Athletics Championship in 2025? 12তম ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন কান্ট্রি আয়োজন করছে? তো কোন কান্ট্রি আয়োজন করবে? 2025 সালে আয়োজন করা হবে। কোন কান্ট্রি হচ্ছে আয়োজক দেশ? আয়োজক দেশ হচ্ছে ইন্ডিয়া। তাই এ দেখো, ইন্ডিয়া উইল হোস্ট দ্য প্যারা অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025, মার্কিং দ্য ফার্স্ট টাইম দ্য ইভেন্ট ইজ হেল্ড ইন দ্য কান্ট্রি। ভারত এটা প্রথমবারের জন্য আয়োজন করবে, যেটা 2025 সালে হবে। সেপ্টেম্বরের 26 থেকে অক্টোবরের 5 অব্দি হবে। কোথায় হবে? জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে। তাহলে কি হবে? ইন্ডিয়া 12তম ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ এর আয়োজক দেশ হচ্ছে ভারত। পরের প্রশ্ন দেখো। হুইচ কান্ট্রি ইজ দ্য থার্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ স্মার্টফোন অ্যাকর্ডিং টু ডিসেম্বর 2024 ডেটা? ডিসেম্বর 2024 ডেটা অনুযায়ী বিশ্বের থার্ড লার্জেস্ট এক্সপোর্টার, স্মার্টফোনের থার্ড লার্জেস্ট এক্সপোর্টার কোন দেশ? তো বিশ্বের থার্ড লার্জেস্ট এক্সপোর্টার স্মার্টফোনের দিক থেকে হচ্ছে ইন্ডিয়া। দেখো, 2019 সালে যেখানে ভারতের র্যাঙ্ক 23 ছিল, এবছর সেটা গিয়ে ভারত এখন দাঁড়ালো থার্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ স্মার্টফোন। শুধুমাত্র নভেম্বরের ডেটা যদি আমরা দেখি, নভেম্বর 2024, তাহলে 2,000 কোটির বেশি এক্সপোর্ট করেছে ভারত। এত টাকা ট্রানজেকশন হয়েছে। দেখো, এটার মেনলি, এটা যেটা ভারতের র্যাঙ্ক যে ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা মেনলি ক্রেডিট গোস টু প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম, পিএলআই স্কিমকে এই ক্রেডিটটা মেনলি দেওয়া হচ্ছে এটার জন্য। তাহলে ইন্ডিয়া হচ্ছে এখন থার্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ স্মার্টফোন। পরের প্রশ্ন দেখো। তুলসী গাওদা ফেমাসলি ফেমাস অ্যাজ দ্য এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্ট। তাহলে তুলসী গাওদাকে এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্ট বলা হয়, এটা এই কোশ্চেন থেকে আমরা জানতে পারছি। পাস্ট অ্যাওয়ে ইন ডিসেম্বর 2024 অ্যাট দ্য এজ অফ 86। 86 বছর বয়সে উনি মারা গেছেন রিসেন্টলি। ইন হুইচ ইয়ার ওয়াজ সি
ইন হুইচ ইয়ার শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মশ্রী? কোন বছর ওনাকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল? তো রিসেন্টলি দেওয়া হয়েছিল, কয়েক বছর আগে, 2021 সালে ওনাকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল। দেখো, উনি হচ্ছেন ইন্ডিজিনিয়াস হালাক্কি ট্রাইবের মেম্বার ছিলেন উনি একজন। উনি কর্ণাটকে ওনার বাড়ি ছিল, এবং 30 বছর ধরে উনি ফরেস্ট ডিপার্টমেন্টের টেম্পোরারি ভলান্টিয়ার হিসাবে ছিলেন। ওনাকে 2021 সালে পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছিল, পদ্মশ্রী অ্যাওয়ার্ডে। দেখো পরের প্রশ্ন দেখো, হু হ্যাজ রিসেন্টলি রিটায়ার্ড ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট? রিসেন্টলি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে কে অবসর গ্রহণ করেছেন? রিসেন্টলি অবসর গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে কে? অ্যান্সার হয়ে যাবে আর অশ্বিন, রবিচন্দ্রন অশ্বিন রিসেন্টলি। তো সিরিজের মাঝখান থেকেই অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়ার যে টেস্ট সিরিজ চলছে এখন, বর্ডার গাভাস্কার ট্রফি, সেই সিরিজের মাঝখানেই উনি চলে আসেন, দেশে ফিরে আসেন রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে। রবিচন্দ্রন অশ্বিন অ্যান্সারটা হবে। দেখো, অন 18 ডিসেম্বর 2024 হি অ্যানাউন্স রিটায়ারমেন্ট ফ্রম অল ফরম্যাটস অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট। আচ্ছা, রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই 500-র বেশি উইকেট নিয়েছেন, এবং ওনার যে একটা রেকর্ড আছে সেটা হচ্ছে টেস্ট ক্রিকেটে উনি 11 বার ম্যান অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড পেয়েছেন, যেটা এখনো পর্যন্ত হাইয়েস্ট। মুথিয়া মুরলীধরানও 11 বার ম্যান অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এবং উনিও 11 বার ম্যান অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ড পেয়েছেন, যেটা টেস্টের ক্রিকেটে একটা ইতিহাস। উনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন 2015 সালে, এবং ওনার লেখা বইয়ের নাম হচ্ছে আই হ্যাভ দ্য স্ট্রিটস, এ কুট্টি ক্রিকেট স্টোরি। এটা ওনার লেখা বইয়ের নাম। ওনার সাথে আরো একজন কো অথার আছেন, বাট উনিও লিখেছেন বইটা। পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজেনাস অ্যান্টি ইনসেকটিসাইড বডি স্যুট লঞ্চড, ইটস নেম ইজ। আর এটার নাম কি? ইন্ডিয়ার প্রথম যে ইন্ডিজেনিয়াস স্বদেশীয় যে অ্যান্টি ইনসেকটিসাইড বডি স্যুট যেটা লঞ্চ করা হলো, তার নাম হচ্ছে কিষান কবচ। তো এটা লঞ্চ কে করলো? দেখো, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডক্টর জিতেন্দ্র সিং এটার উন্মোচন করলেন, কিষান কবচের। এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিজেনিয়াস অ্যান্টি পেস্টিসাইড বডি স্যুট, স্বদেশীয় প্রথম অ্যান্টি পেস্টিসাইড বডি স্যুট। এটা কে উন্মোচন করলেন? কিষান কবচ। কে করলেন? ডক্টর জিতেন্দ্র সিং। উনি হচ্ছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইউনিয়ন অফ মিনিস্টার ইন্ডিপেন্ডেন্ট চার্জ। ঠিক আছে? এটার এম কি? টু সেফগার্ড ফার্মার্স ফ্রম পেস্টিসাইড ইনডিউসড হেলথ রিস্ক। পেস্টিসাইড ইনডিউসড হেলথ রিস্ক থেকে ফার্মারদেরকে এটা বাঁচাবে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। পরের প্রশ্ন দেখো কি বলছে, হুইচ ইন্ডিয়ান সিটি হ্যাজ মেড ইট এ ক্রাইম টু গিভ ইনিশিয়েশন অর মানি টু এ বেগার ফ্রম জানুয়ারি 2025? ভারতবর্ষের কোন সিটিতে জানুয়ারির 1, 2025 সাল থেকে তারা এই সিটিটা এই নিয়ম করে দিল যে কোনো একজন পার্সন, কোনো একটা পার্সন এ যদি কোনো একটা বেগারকে টাকা দেয়, কোনো একটা পার্সন এ যদি বেগারকে টাকা দেয় বা টাকা দেওয়ার চেষ্টা করে, তাহলে এই পার্সন এর বিরুদ্ধে এফআইআর লঞ্চ করা হয়। তার মানে বেগারকে, ভিখারিকে টাকা দেওয়া একটা ক্রাইম হিসাবে গণ্য করা হবে কোন সিটিতে, ভারতের কোন সিটিতে? জানুয়ারির 1, 2025 থেকে এটা লাগু হতে চলেছে। তো কোন সিটি? ভারতের সব থেকে যেটা ক্লিনেস্ট সিটি, ইন্দোরে এরকম একটা নিয়ম চালু হতে চলেছে। দেখো, ইন্ডিয়াস ক্লিনেস্ট সিটি। তাহলে দেখো, আমরা এই কোশ্চেন থেকে ইন্ডিয়ার ক্লিনেস্ট সিটিটাও জেনে নিচ্ছি, কি সেটা? মধ্যপ্রদেশের ইন্দোর। এখানে কি বলেছে? জানুয়ারির 1 তারিখ থেকে, 2025 জানুয়ারির 1 তারিখ থেকে কোনো একটা লোক যদি ভিখারিকে ভিক্ষা দিতে চায়, তাহলে সেই লোকটার বিরুদ্ধে এফআইআর লঞ্চ করতে পারবে পুলিশ। দেখো, এর আগে 2024 ফেব্রুয়ারি মাসে ইন্দোর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একটা বেগার ফ্রি ক্যাম্পেইন লঞ্চ করেছিল। এখানে বেগার দিকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তাদেরকে আশ্রমে পাঠানো হচ্ছিল। যারা ভিখারি, তাদেরকে ধরে নিয়ে গিয়ে আশ্রমে পাঠানো হচ্ছিল, এবং তাদেরকে কাউন্সিলিং করা হচ্ছিল, এবং বলা হচ্ছিল এবং বোঝানো হচ্ছিল যাতে তারা আর ভিক্ষা না করে। এটা ছিল প্রথম স্টেপ। এবার নেক্সট স্টেপে যেটা করছে, প্রথমে তো ভিখারিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, তাদেরকে কাউন্সিলিং করা হচ্ছিল, এবার নেক্সট স্টেপে ওরা কি করছে, নেক্সট স্টেপে যেটা ওরা করতে চাইছে, যে 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 কোনো একটা ব্যক্তি, কোনো একটা পাশে নিয়ে ধরো, কোনো একটা ব্যক্তি যদি এবার ভিখারিকে টাকা দিতে চায়, তাহলে এই ব্যক্তিটার বিরুদ্ধে এফআইআর লঞ্চ করা হবে। তো ভিক্ষা দেওয়াটা এবার একটা ক্রাইম। কোথায়? ইন্দোরে এরকম একটা নিয়ম চালু করতে চলেছে, তারপর ক্রিমিনাল অফেন্স। ঠিক আছে? চল নেক্সট দেখো, হু হ্যাজ ওয়ান জামশেদজি টাটা অ্যাওয়ার্ড? জামশেদজি টাটা অ্যাওয়ার্ড কে জিতেছে? চারটে অপশন আছে। দেখো, কিরণ মজুমদার শাহকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে 2024 সালে। উনি কি? কিরণ মজুমদার শাহ কে বায়োকন গ্রুপের চেয়ারপারসন। দেখো, জামশেদজি টাটা অ্যাওয়ার্ড, এটা বুঝতেই পারছো জামশেদজি টাটার নাম অনুসারে হয়েছে, এবং যারা যে সমস্ত বিজনেস লিডার ইন্ডিয়ান সোসাইটিতে কন্ট্রিবিউট করেছেন তাদেরকে এই অ্যাওয়ার্ড গুলো দেওয়া হয়। আচ্ছা, জামশেদজি টাটাকে আমরা জানি উনি হচ্ছেন ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। এই বছর কিরণ মজুমদার শাহকে, যিনি বায়োকন গ্রুপের চেয়ারপারসন, উনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন, জামশেদজি টাটা অ্যাওয়ার্ড 2024-এ। নেক্সট দেখো কোশ্চেনটা, হু হ্যাজ বিন চুজেন অ্যাজ দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার? বেস্ট ফিফা মেন্স প্লেয়ারের অ্যাওয়ার্ড কে জিতেছে এবছর? দেখো, ফিফা মেন্স প্লেয়ারের বেস্ট
বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, ছেলেদের মধ্যে মেন্স প্লেয়ার বলেছে। আচ্ছা, এটার সঙ্গে গোলাবে না, হার্নান্ডেজ, রড্রিগো হার্নান্ডেজ বা রড্রি, ইনি জিতেছে হচ্ছে ব্যালন ডিওর এবছর। দেখো, 2016 অব্দি কি ছিল, ব্যালন ডিওরটা কে দেয়? ব্যালন ডিওরটা দেয় হচ্ছে ফ্রান্সের ফুটবল অ্যাসোসিয়েশন। ফ্রান্সের ফুটবল অ্যাসোসিয়েশন এই ব্যালন ডিওরটা দেয়। আর ফিফা দেয় হচ্ছে বেস্ট ফিফা মেন্স প্লেয়ার। তো 2016 অব্দি এই দুটো অ্যাওয়ার্ড সেম ছিল, মানে ফিফা মেন্স প্লেয়ার বলে আলাদা কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো না। বাট ওদের মধ্যে একটা ঝামেলা হয়, সেসব আমি যাচ্ছি না। তারপর থেকে এই দুটো অ্যাওয়ার্ড আলাদা আলাদা হয়। তো এবছর যদি জিজ্ঞেস করা হয়, কোশ্চেন আছে যে ব্যালন ডিওর কে জিতেছে, ব্যালন ডিওর জিতেছে হচ্ছে রড্রিগো হার্নান্দেজ। আর যদি বলা হয় বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড কে জিতেছে, তাহলে হবে ভিনিসিয়াস জুনিয়র। ঠিক আছে। আচ্ছা, এই রড্রিগো হার্নান্ডেজ হচ্ছে যদি কান্ট্রি ওয়াইজ দেখি তাহলে স্পেনের প্লেয়ার, এবং যদি ক্লাব ওয়াইজ দেখি তাহলে ম্যানচেস্টার সিটির প্লেয়ার বর্তমানে। আর ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে ব্রাজিলের প্লেয়ার, যদি কান্ট্রি ওয়াইজ দেখি। আর যদি ক্লাব অনুযায়ী দেখি তাহলে রিয়াল মাদ্রিদের প্লেয়ার। উনি এবছর ফিফা বেস্ট অ্যাওয়ার্ড জিতেছেন, বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ কান্ট্রি ম্যানেজার অফ গুগল ইন্ডিয়া? গুগল ইন্ডিয়ার নিউ কান্ট্রি ম্যানেজার হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? প্রীতি লোবানাকে করা হয়েছে। দেখো, গুগল প্রীতি লোবানাকে ভাইস প্রেসিডেন্ট এবং কান্ট্রি ম্যানেজার, ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং কান্ট্রি ম্যানেজার হিসাবে অ্যাপয়েন্ট করেছে। কাকে রিপ্লেস করে ওনাকে আনা হয়েছে? এর আগে এই পদে ছিলেন হচ্ছে সঞ্জয় গুপ্তা। আচ্ছা, এই প্রীতি লোবানার এই ফিনান্স এবং টেকনোলজি ফিল্ডে 30 বছরেরও বেশি অভিজ্ঞতা আছে। ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। কাকে? প্রীতি লোবানা। ন্যাশনাল মাইনরিটিজ রাইটস ডে ইজ অবজার্ভ এভরি ইয়ার অন। ন্যাশনাল মাইনরিটি রাইটস ডে প্রত্যেক বছর কোন দিনে পালন করা হয়? তো দেখো, কোন দিনে পালন করা হয়? 18ই ডিসেম্বর। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? 18ই ডিসেম্বর। 18ই ডিসেম্বর। দেখো, আমাদের কনস্টিটিউশনে মাইনরিটিদের জন্য, রিলিজিয়াস মাইনরিটির জন্য বা মাইনরিটিদের জন্য অনেক রাইটস দেওয়া আছে। সেই রাইটস গুলো সম্পর্কে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এই ডেটা পালন করা হয়। 2024-এর থিম কি? এবছরের থিম হচ্ছে প্রমোটিং ডাইভার্সিটি অ্যান্ড প্রোটেক্টিং রাইটস। এটা হচ্ছে এবছরের থিম। কবে পালন করা হয়? 18ই ডিসেম্বর। কি পালন করা হয়? ন্যাশনাল মাইনরিটিজ রাইটস ডে। পরের প্রশ্ন দেখো, ইন ডিসেম্বর 2024 দ্য জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ সহযোগ এইচওপি টিএসি 2024 ওয়াজ হেল্ড বিটুইন ইন্ডিয়া এন্ড হুইচ কান্ট্রি? ভারত এবং কোন দেশের মধ্যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ সহযোগ এইচওপি টিএসি 2024 এটা হয়েছে? এই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজটা তাহলে ভারত আর ভিয়েতনামের মধ্যে এই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজটা হয়েছে। দেখো, নিয়ার কোচি কোচিতে এটা হয়েছে। ইন্ডিয়ান কোস্ট গার্ড এখানে ছিল এবং ভিয়েতনামের কোস্ট গার্ড তার শিপ CSB 8005 এই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজে পার্টিসিপেট করেছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে, ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল জিও সায়েন্স মিউজিয়াম হ্যাজ বিন ওপেন্ড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? এশিয়ার প্রথম ন্যাশনাল জিও সায়েন্স মিউজিয়াম ভারতবর্ষের কোন রাজ্যে খোলা হলো? তো ভারতবর্ষের কোন রাজ্যে খোলা হলো? দেখো, মধ্যপ্রদেশ গোয়ালিয়র। এখানে খোলা হলো এই মিউজিয়ামটা। তাহলে মধ্যপ্রদেশ গোয়ালিয়রে। কে এটার উদ্বোধন করলো? আমাদের দেশের যিনি ভাইস প্রেসিডেন্ট বা রাজ্যসভার যিনি চেয়ারপারসন, শ্রী জগদীপ ধনকর, উনি এই জিও সায়েন্স মিউজিয়ামের উদ্বোধন করলেন। হুম। আচ্ছা, ইট ইজ ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল জিওলজি মিউজিয়াম শোকেজিং এ কালেকশন অফ, এখানে কি কি কিসের কিসের কালেকশন হবে? কালেকশন আছে মিনারেল রিসোর্স, রকস, ফসিল, মিটিওরাইটস, এইসবের কালেকশন আছে। এবং এই সমস্ত কিছু একটা জায়গায় এবার তুমি পেয়ে যাবে, দেখতে পাবে। চলো, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে, হুইচ স্টেট বিকাম ইন্ডিয়াস ফার্স্ট টু এনাক্ট দ্য স্পোর্টস অ্যাক্ট 2024? ভারতবর্ষের কোন রাজ্য প্রথম স্পোর্টস অ্যাক্ট 2024 নিয়ে এলো? অ্যান্সার হয়ে যাবে হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যত গুড প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিস গুলোকে এই অ্যাক্টের মধ্যে ইনকর্পোরেট করেছে, এবং খেলার মধ্যে প্লেয়ারদের যাতে ফেয়ার সিলেকশন হয় সেই ব্যাপারটা কে এনশিওর করার জন্য এই অ্যাক্টটা পাঞ্জাব নিয়ে এসেছে, স্পোর্টস অ্যাক্ট 2024। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এমডি অফ এসবিআই? এসবিআই এর এমডি হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? চারটে অপশন আছে, দেখে নাও। এখানে অ্যান্সার হয়ে যাবে রাম মোহন রাও অমোরা। তো গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে এই অ্যাপয়েন্টমেন্টটা। তাহলে এসবিআই এর এখন যদি বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর পোস্টে কে আছেন? এখন হচ্ছেন রাম মনোহর রাও অমোরা, ইনি আছেন। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে, হুইচ কান্ট্রি প্ল্যান্স টু লঞ্চ এ ফ্রি mRNA ক্যান্সার ভ্যাকসিন ইন 2025? 2025-এ কোন কান্ট্রি
একটা ফ্রি এমআরএনএ ক্যান্সার ভ্যাকসিন লঞ্চ করার কথা ভাবছে, প্ল্যান করছে। তো কোন কান্ট্রি? চারটে অপশন আছে, দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে রাশিয়া। দেখো, বলা হচ্ছে যে রাশিয়া নাকি একটা এমআরএনএ ক্যান্সার ভ্যাকসিন বানিয়েছে, যেটা পাবলিক রিলিজ করা হবে 2025 সালে। মানে এটা ফ্রিলি দেওয়া হবে, ডিস্ট্রিবিউটেড, এই যে ফ্রি অফ চার্জ, ফ্রিলি দেওয়া হবে। এবং প্রি ক্লিনিক্যাল ট্রায়ালের দেখা গেছে প্রমিসিং রেজাল্ট শো করেছে। এবং এটা কিসের জন্য? টু প্রিভেন্ট টিউমার গ্রোথ অ্যান্ড স্প্রেড। এটার জন্য পাবলিক রিলিজ করা হবে বলে ধরে নেওয়া হচ্ছে 2025। কোন দেশ করবে? রাশিয়া। এমআরএন এর ক্যান্সার ভ্যাকসিন ফ্রিতে দেওয়া হবে ওই দেশে। ঠিক আছে। দেখো 30টা এমসিকিউ আমরা করে নিয়েছি। এবার যখন আমি এমসিকিউ করাছিলাম তখন আমি বলেছিলাম যে গঙ্গা রিভার ডলফিন নিয়ে, যে আসামে যেটা স্যাটেলাইট ট্যাগিং করা হয়েছে, যেটা ইমপ্লিমেন্টেশন করবে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এমওইএফসিসির সঙ্গে। এমওইএফসিসির এটা হচ্ছে নোডাল মিনিস্ট্রি আছে। সেই কোশ্চেনটা যখন করাচ্ছিলাম, একবার দেখিয়ে দিচ্ছি তোমার যদি না মনে আছে। দেখো, এই কোশ্চেনটা যখন আমি করাচ্ছিলাম এমসিকিউ, এই কোশ্চেনটা, তো এটার সময় আমি বলেছিলাম যে একটা মেন্সের কোশ্চেন আমি আলোচনা করো। এবার সেই মেন্সের কোশ্চেনটা আমি করাচ্ছি। ঠিক আছে। এই কোশ্চেনটা এবার আমি দেখাচ্ছি। দেখো কি বলছে, কোশ্চেনটা পড়ো ভালো। দ্য ফার্স্ট এভার ক্যানজেস রিভার ডলফিন ওয়াজ ট্যাগড ইন আসাম বাই ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ সাচ ট্যাগিং এক্সারসাইজ? এস, এই যে ট্যাগিং করা হচ্ছে স্যাটেলাইট ট্যাগিং, এটার সিগনিফিকেন্স কি এটা জানতে চাইছি। প্রথম পার্ট, একটা পার্ট কোশ্চেনের, এটা তাহলে 1 নম্বর পার্ট। তারপরে বলছে ডিসকাস দ্য থ্রেটস ফেস বাই দ্য গ্যাঞ্জেস রিভার ডলফিন। গঙ্গাতে যে রিভার ডলফিন আছে তারা কি কি থ্রেট ফেস করে, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। অ্যান্ড এফোর্টস মেড টুয়ার্ডস ইস কনজারভেশন, কনজারভেশনের জন্য কি কি এফোর্ট নেওয়া হচ্ছে, এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটার 3টে পার্ট। তাহলে দেখো, প্রথমে তুমি গঙ্গার যে রিভার ডলফিন আছে এটা সম্পর্কে একটা কিছু লিখলে, এটা তোমার ইন্ট্রো হবে। তো গঙ্গার এটা সম্পর্কে লিখলে যে ইট ইজ ইউনিক ইন ইটস ইকোলজি বিং নিয়ারলি ব্লাইন্ড, এটা নিয়ারলি ব্লাইন্ড, হ্যাঁ। এটা মেনলি ইকোলোকেশনের উপর ভিত্তি করে তার বায়োলজিক্যাল নিড গুলো মেটায়। এবং বললে যে অ্যাপ্রক্সিমেটলি এই স্পিসিসের 90% পপুলেশনটা গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এবং কর্ণাফুলী রিভার সিস্টেম এই জায়গাটাতে আবদ্ধ। এবং 5 সেঞ্চুরিতে এটার পপুলেশনটা ড্রাস্টিক্যালি ডিক্লাইন। এটা বললে তুমি ইন্ট্রো শুরু করলে যে মানে গঙ্গা রিভার ডলফিনের উপর, স্পিসিসটার উপর তার জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনটা বলে তুমি ইন্ট্রো দিলে এটা। তারপর তুমি বডিতে ঢুকে যাও। বডিতে তো 3টে পার্ট তোমাকে অ্যাড্রেস করতে হবে। কি করতে হবে বডিতে? প্রথমে তোমাকে সিগনিফিকেন্স বলতে হবে। দেখো, আমরা মেন্সে কোশ্চেন কি ফর্মেটে লিখবো? ইন্ট্রো, বডি, কনক্লুশন, এই ফর্মেটে লিখবো। তাহলে প্রথমে গঙ্গা রিভার ডলফিন সম্পর্কে ইন্ট্রো করলাম। এবার বডিতে লিখবো হচ্ছে এই ট্যাগিং এর সিগনিফিকেন্স, যেটা জিজ্ঞেস করেছে। তাহলে একটা হেডিং দেবো, ট্যাগিং অফ গঞ্জেস রিভার ডলফিন, তার সিগনিফিকেন্স। তার সিগনিফিকেন্স বলে আমরা একটা হেডিং দেবো এবং লিখবো যে এই ট্যাগিং এর ফলে কি কি সুবিধা হবে। এটা প্রথমবার করা হলো আসামে, এটা একটা সিগনিফিক্যান্ট অ্যাডভান্সমেন্ট ইন অফ প্রজেক্ট ডলফিন, এটা লিখবো। তারপরে লিখবো এই যে স্যাটেলাইট সিস্টেমের ফলে, এটা যে আমরা যেটা করলাম এর ফলে কি হবে। এই যে ডলফিন গুলো, যখন আমি এমসিকিউটা করাচ্ছিলাম তখনও বললাম, এই যে ডলফিনের সিজনাল এবং মাইগ্রেটরি প্যাটার্ন সম্পর্কে জানতে পারবো, তাদের রেঞ্জটা জানতে পারবো, তাদের ডিস্ট্রিবিউশনটা আমরা ভালো করে লক্ষ্য রাখতে পারবো, তাদের হ্যাবিটেট ইউটিলাইজেশন, এই সমস্ত কিছুই স্যাটেলাইট ট্যাগিং এর মাধ্যমে আমরা ভালো করে অবজার্ভ করতে পারবো। তো এটাই হচ্ছে সিগনিফিকেন্স। তোমরা এরকম ভাবে এটার একটা সিগনিফিকেন্স লিখলে। তারপরে চলে গেলে যে থ্রেট, কি কি থ্রেট ফেস করছে এটা তুমি লিখলে। তার জন্য তার আগে থ্রেট যে ফেস করছে তার জন্য প্রথমে এটা তোমরা বলে দিলে যে দেখো, আগে যেটা খুব বিস্তৃত এলাকায় গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, কর্ণাফুলী, সাঙ্গু রিভার, হ্যাঁ, ইন্ডিয়াতে, বাংলাদেশ এবং নেপালের বিস্তৃত এরিয়া জুড়ে এই রিভার ডলফিনটা পাওয়া যেত। কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশনের ডেটা অনুযায়ী বলছে এটার এখন সংখ্যা দাঁড়িয়েছে 3,500 থেকে 5,000 ইন্ডিভিজুয়ালস অ্যালাইভ টুডে। এই ডেটাটা একটা দিলে, দেখো ডেটা তুমি যদি দিতে পারো, অথেন্টিক সোর্স থেকে ডেটা যদি দিতে পারো, এই ডেটাটা যখনই তুমি দিলে তখনই একটা জিনিস তুমি প্রুভ করে দিলে যে হ্যাঁ, রিভার ডলফিনের কিছু থ্রেট ফেস করছে, কি এক্সিস্টেন্সিয়াল থ্রেট ফেস করছে, যে ওদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। তো এটা তুমি মুখের বলার থেকে একটা ডেটা দিয়ে যখন বললে, তখন এটা আরো বেশি ভালো হলো। তারপরে বললে যে কেন হচ্ছে এই থ্রেটটা, এরা কেন ফেস করছে। দেখো, তার একটা কারণ বললে কনস্ট্রাকশন অফ ড্যাম অ্যান্ড ব্যারিয়ার, ব্যারেজেস ইন রিভার, এটা একটা পয়েন্ট, যে আমরা ড্যাম এবং ব্যারেজ কনস্ট্রাক্ট করেছি তার ফলে রিভার যে পলিউশন এটা দায়ী। তাহলে একটা বললে ড্যাম ব্যারেজ কনস্ট্রাকশন, রিভারের পলিউশন, এটা একটা কারণ বললে। হ্যাঁ, এবং পোচিং, পোচিং একটা ওয়ান অফ দ্য রিজন তাদের থ্রেটের জন্য। তাদের হ্যাবিটেট সিঙ্ক হচ্ছে কেন? ক্লাইমেট চেঞ্জের জন্য রিভার ড্রাই হয়ে যাচ্ছে এবং রিভারগুলো কি লেস ন্যাভিগেবল হয়ে যাচ্ছে। তো এই জন্য এদের থ্রেট দেখা দিয়েছে রিভার ডলফিনে। এভাবে তোমরা ডিক্লাইনিং পপুলেশন সম্পর্কে একটা ডেটা দিলে এবং কি কি থ্রেট ফেস করছে এটা বললে। তারপরে কি, তারপরে কি কি কনজারভেশন এফোর্ট নেওয়া হয়েছে আমাদের তরফ থেকে সেটা বললে।
দেখো 1980 সাল থেকেই 1980-র পর থেকেই চেষ্টা করা হচ্ছে ভালো রকম ভাবে। একটা তো বলতে পারো তোমরা যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে, তারপরে বললে যে গঙ্গা অ্যাকশন প্ল্যান 1985, এবং 1986-এ এটাকে ফার্স্ট শিডিউলে আনা হয়েছে, ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। ফার্স্ট শিডিউলে আনা মানে হচ্ছে হাইস্ট প্রোটেকশন দেওয়া হচ্ছে এটাকে। তারপরে এই অ্যাক্টের আন্ডারে বিক্রমশিলা গ্যাঞ্জেস ডলফিন স্যাংচুয়ারি এস্টাবলিশ করা হয়েছে, এটা তোমরা বলতে পারো। তারপরে একটা গ্যাঞ্জেস রিভার ডলফিন 2010 থেকে 2020, 10 বছরের একটা কনজারভেশন অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছিল। তারপর 2009 সালে গ্যাংগেটিক রিভার ডলফিনকে ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল হিসেবে ঘোষণা করা হয়েছিল, যাতে লোকের এটা সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়ে সেই জন্য। এবং প্রজেক্ট ডলফিন 2020 সালে লঞ্চ করা হয়েছে। তো এই যে এফোর্ট গুলো নেওয়া হয়েছে, সেগুলো তোমরা একটা হেডিং দিলে যে কি কি কনজারভেশন এফোর্ট, তারপরে তোমরা 1 2 3 4 করে এফোর্ট গুলো লিখে, এবং লাস্টে তোমরা বললে এই যে এই যে ট্যাগিং রিসেন্টলি করা হয়েছে, স্যাটেলাইট ট্যাগিং করা হয়েছে, স্যাটেলাইট যে ট্যাগিং করা হচ্ছে, এটাই শো করছে যে ইন্ডিয়া এই কনজারভেশনের জন্য কতটা সিরিয়াস। যে এন্ডেঞ্জার স্পিসিস, যে কোনো এন্ডেঞ্জার স্পিসিসকে কিভাবে ভবিষ্যতে কিভাবে সেগুলোকে কনজার্ভ করা যায়, তার জন্য একটা নতুন বেঞ্চ মার্ক ইন্ডিয়া সেট করলো এই যে ট্যাগিং, স্যাটেলাইট ট্যাগিং এক্সারসাইজ তার মাধ্যমে। তো একটা পজিটিভ নোটে তুমি এন্ড করলে। এইভাবে একটা অ্যান্সার তুমি ভালো করে ইন্ট্রো বডি ফরম্যাটে লিখতে পারো। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন চলে। পরের প্রশ্ন দেখো, এ পার্লামেন্টারি কমিটি হ্যাজ রেকমেন্ডেড ইমপ্লিমেন্টিং এ লিগাল গ্যারান্টি অন মিনিমাম সাপোর্ট প্রাইস এন্ড মেজার্স টু ইমপ্রুভ ফার্মার্স ওয়েলফেয়ার। Parliamentary committees provide the opportunity for collaboration between the two houses of the parliament and help MPs examine matters in great detail. দেখো এখনো পর্যন্ত কোনো কোশ্চেন জিজ্ঞেস করেনি পার্লামেন্টারি কমিটি সম্পর্কে, এটা ওরা কোশ্চেনের মাধ্যমে বলার চেষ্টা করছে কি কি হয়। এবার কোশ্চেনটা করেছে, ডিসকাস দ্য অরিজিন, সিগনিফিক্যান্স অ্যান্ড চ্যালেঞ্জেস অফ পার্লামেন্টারি কমিটিজ ইন ইন্ডিয়া। এবার হচ্ছে আসল প্রশ্নটা এসেছে। তার মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইন্সপায়ার্ড হয়েছে, পার্লামেন্টারি কমিটি নিয়ে একটা যেহেতু এটা নিউজে ছিল, সেজন্য সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে কোশ্চেনটা করা হয়েছে। দেখো, প্রথমে ইন্ট্রোতে এই কোশ্চেনে আমরা কি ফলো করব, ইন্ট্রো যে কোনো কোশ্চেনে, মেন্সের কোশ্চেনে আমরা ইন্ট্রো বডি কনক্লুশন এটা ফলো করব। তো পার্লামেন্টারি কমিটি সম্পর্কে কিছু একটা তোমরা লিখলে ইন্ট্রোতে, তো এটা লিখলে তারপরে তোমার দেখো কোশ্চেনে কিন্তু 3টে পার্ট, তারপরে কিন্তু কোশ্চেনের পার্টেড হয়ে যাবে, অরিজিন, সিগনিফিক্যান্স এবং চ্যালেঞ্জ। তাহলে প্রথমে যেরকম ওরা জিজ্ঞেস করবে সেই ক্রোনোলজি অনুযায়ী তোমাকে লিখতে হবে। তাহলে প্রথমে অরিজিন লিখবে পার্লামেন্টারি কমিটি, তারপরে সিগনিফিক্যান্স লিখবে, তারপরে কি কি চ্যালেঞ্জ ফেস করে পার্লামেন্টারি কমিটি সেটা লিখবে, এবং তারপরে কনক্লুশন লিখবে। তো দেখো প্রথমে পার্লামেন্টারি কমিটি সম্পর্কে কিছুটা লিখে তোমরা ইন্ট্রো দিলে যে পার্লামেন্টারি কমিটি কি, এটা তোমরা লিখলে। এটা হয়, এটা তোমরা তো পলিটি যখন বেসিক লেকচার করো তখন তো তোমরা পড়বেই বা লক্ষ্মীকান্তেও পেয়ে যাবে। তো আমি এটার অরিজিন সম্পর্কে তোমাকে বলছি। দেখো বডি যখন ঢুকলে তখন বলবে যে আমাদের ব্রিটিশ টাইমে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটাকে মন্টফোর্ড রিফর্মস বলা হয়, 1919 সালে যে অ্যাক্ট পাস করা হয়েছিল, সেই অ্যাক্ট অনুসারে অনুসারে 1921 সালে প্রথম একটা কমিটি ফর্ম হয়েছিল, যেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পিএসসি। এই কমিটি এখনো আছে ইন্ডিয়াতে। এটাই হচ্ছে এটার অরিজিন। তার মানে অরিজিনটা ক্যান ট্রেস ব্যাক অরিজিন ইন দা ব্রিটিশ এরা, ব্রিটিশ কলোনিয়াল এরা। তো এটা গেল অরিজিন। তারপরে কি বলছে, পার্লামেন্টারি কমিটির সিগনিফিকেন্স। তাহলে পরেই তুমি চলে আসবে পার্লামেন্টারি কমিটির সিগনিফিকেন্স। দেখো এটা লেজিসলেটিভ স্ক্রুটিনিকে এনহ্যান্স করে দেয়, এটা তুমি একটা বললে। তারপরে কি বললে, এক্সপার্ট ইনপুট আসে, স্পেশালাইজেশন আসে। তারপরে যেহেতু দেখো একটা পার্লামেন্টারি কমিটিতে যারা মেম্বার থাকে, সেই মেম্বাররা কিন্তু অ্যাক্রস পলিটিক্যাল স্পেকট্রাম থাকে, সমস্ত পার্টির, সমস্ত পলিটিক্যাল পার্টির মেম্বাররা কিন্তু একটা পার্লামেন্টারি কমিটিতে থাকে। তাহলে সমস্ত বিভিন্ন পার্টির যদি মেম্বাররা থাকে, তাহলে একটা পলিটিক্যাল কনসেনসাস বিল্ড হতে এটা সাহায্য করবে। তারপরে ইটস টেন্ডেন্স দ্য এক্সিকিউটিভ অ্যাকাউন্টেবিলিটি, এটা একটা লিখলে। এবং এফিসিয়েন্ট ফাংশনিং অফ পার্লামেন্ট হতে সাহায্য করে, কারণ এক্সপার্টের ওপিনিয়ন পাওয়া যায় এখানে, যারা অপোজিশন পার্টিরও যারা এক্সপার্ট লোক তাদেরও ইনপুট পাওয়া যায়। তো এইভাবে তুমি 1 2 3 4 5 করে যতগুলো সিগনিফিকেন্ট যেরকম নাম্বারে বা যেরকম পেজ অ্যাভেলেবেল সেই অনুযায়ী তুমি লিখলে পার্লামেন্টারি কমিটির সিগনিফিকেন্ট। তারপরে কি গেলে, চ্যালেঞ্জেস। তারপর তোমরা চ্যালেঞ্জে গেলে। দেখো প্রথমে বললে যে শর্ট টেনিওর, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কমিটিগুলো 1 বছরের জন্য কনস্টিটিউট করা হয় এবং পরের বছর আবার করা হয়। তো যে কমিটি বানা হলো সেটা 1 বছরের জন্য কাজ করে। ঠিক আছে, তারপর তুমি বলতে পারো যে এটা ডিলে হয়। হুম, অনেক ধরনের ডিলে আমরা দেখতে পাই, যেমন পার্টিসানশিপ আছে, যেমন কিছু কিছু এনকোয়ারি কমিটি যদি এক্সাম্পল দেবে, যেমন পার্টিসানশিপের উদাহরণ দেবে, যে এনকোয়ারি কমিটিগুলোকে আমরা অনেক সময় দেখেছি যে পলিটিক্যাল টুল হিসাবে ইউজ করা হয়। তারপরে অ্যাবসেন্টিজম একটা ইস্যু, অনেক সময় এমপিরা অ্যাবসেন্ট থাকে পার্লামেন্টারি কমিটি যখন মিটিং হয়। আচ্ছা, ল্যাক অফ রিসোর্স বলার সময় তোমরা একটা ভেঙ্কাটাচালিয়া কমিশন 2000 সালের একটা কমিশন আছে, সেই কমিশনের একটা ফাইন্ডিং বলতে পারো। দেখো তুমি একটা মুখে বলা আর একটা কোনো কমিশন বা কমিটির নাম দিয়ে কিছু একটা লেখা কিন্তু তোমার একটা, এটা তোমার ভ্যালু অ্যাড করবে অ্যান্সারে, কোনো ডেটা, হ্যাঁ, কোনো ফিগার বা কোনো যদি কমিটি, তার
নাম উল্লেখ করে এগুলো তোমরা যদি দিতে পারো, তাহলে তোমাদের কিন্তু অ্যান্সারের ভ্যালু অ্যাডিশন হয়ে যাবে। তো এখানে তুমি বললে যে ভেঙ্কাটাচালিয়া কমিশন বলেছে যে পার্লামেন্টারি কমিটির ল্যাক অফ রিসোর্স আছে, ইনঅ্যাডেকুয়েট স্টাফ স্ট্রেংথ আছে, অ্যাবসেন্স অফ এক্সপার্ট অ্যাডভাইজার্স আছে, এগুলো তুমি বললে। তাহলে এগুলো তোমার অ্যান্সারের ভ্যালুটাকে আরো বাড়িয়ে দিল, কারণ তুমি একটা কমিটি বা কমিশনের রেফারেল দিয়ে তুমি বলছো, তুমি নিজে বলছো না ল্যাক অফ রিসোর্স, এটা অলরেডি একটা কমিটি বলে গেছে। তাহলে তোমার অ্যান্সারে ভ্যালু। আচ্ছা, ডিক্লাইনিং রেফারেন্স টু কমিটি। পার্লামেন্টে কি করা হচ্ছে, জলদি জলদি অনেক সময় বিল পাস করে নেওয়া হচ্ছে, পার্লামেন্টারি কমিটিতে বেশি পাঠানো হচ্ছে না। তো এইভাবে তোমরা একটা দেখো গ্রাফ আঁকতে পারো, যে এইভাবে হয়তো দেখালে যে 15th লোকসভাতে কতটা রেফার করা হতো পার্লামেন্টারি কমিটিতে, তারপর 16 লোকসভায় কতটা, 17 লোকসভায়, এবং দেখাতে পারো যে একটা ডাউনওয়ার্ড ট্রেন দেখা যাচ্ছে। এরকম ভাবে তোমরা একটা দেখাতে পারো, যেরকম ডেটা অ্যাভেলেবেল হবে সেরকম ভাবে দেখাতে পারো। আমি তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে তোমরা কিভাবে শো করতে পারো। হুম। তারপরে তারপরে তোমরা বললে যে দেখো, যখন কনক্লুশনে একটা পজিটিভ নোটে শেষ করবে যে পার্লামেন্টারি কমিটির যখন মেম্বার ডিসাইড করা হবে, সেটা যেন তাদের কোয়ালিফিকেশনের উপর ভিত্তিতে তাদেরকে করা হয়। এখানে যেন কোনো পার্টিসনশিপ না নিয়ে আসা হয়, নন পার্টিসনশিপ ওয়েতে যেন করা হয়, নিরপেক্ষভাবে তাদেরকে যেন পার্লামেন্টারি কমিটির যারা মেম্বার আছে তাদেরকে চুজ করা হয়। এবং এখানে বললে যে প্রিসাইডিং অফিসার অফ বোথ দ্য হাউস অফ পার্লামেন্ট শুড অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি while using their discretion in referring bills to committee। তখন কমিটিতে বিল রেফার করা কি হবে কি হবে না, সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসার যেন নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে। এবং পার্লামেন্টারি কমিটি আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যেখানে এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, এটা এনশিওর করার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরকম ভাবে একটা পার্লামেন্টারি কমিটির যে সিগনিফিক্যান্স বা ইম্পর্টেন্স, কোনো একটা পার্টিকুলার ইম্পর্টেন্স দিয়ে শেষ করতে পারো, অথবা বলতে পারো যে স্পিকার বা প্রিসাইডিং অফিসার যেন এই পার্লামেন্টারি কমিটির ফাংশনিংটাকে নিরপেক্ষ চোখে দেখে। এইভাবে তোমরা একটা শেষ করতে পারো। তো এটা গেল কনক্লুশন। তাহলে আজকে আমরা ভিডিওতে 30টা এমসিকিউ করলাম, দুটো মেন্সের কোশ্চেন করলাম। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।